একটা শহর যার জন্ম হয়েছিল একটি খুনের উপর দাঁড়িয়ে। একটা সাম্রাজ্য যেটা কোনো রাজবংশের উপর নির্ভর করে টিকে থাকেনি। একটা সভ্যতা যেটা নিজের দেবতাদেরই একদিন ফেলে দিয়েছিল। এটা কোনো সাধারণ সাম্রাজ্যের গল্প না। এটা সেই রহস্যের গল্প যেটা ২২০০ বছর ধরে ইতিহাসের পাতায় লুকিয়ে আছে। আসসালামু আলাইকুম, স্বাগতম এফএইচএম ক্রিয়েশনে। সুদীর্ঘ মানব ইতিহাসে হাজার হাজার সাম্রাজ্য উঠেছে, পড়েছে, মিলিয়ে গেছে সময়ের স্রোতে। কিন্তু একটা সাম্রাজ্য আছে যেটা শুধু টিকে থাকেনি, বারবার নিজের চামড়া বদলেছে সাপের মতো। ভাবুন তো, সুদীর্ঘ মানব ইতিহাসের একমাত্র সাম্রাজ্য যেটা কোনো একটি নির্দিষ্ট রাজবংশের উপর নির্ভর করে টিকে থাকেনি। রাজার ছেলে যে রাজা হবে তারও কোনো নিশ্চয়তা ছিল না। রাজতন্ত্র, প্রজাতন্ত্র, গণতন্ত্র, কত চড়াইউতরাই পার করেও ইতিহাসের অন্যতম পরাশক্তি হিসেবে প্রায় ২২০০ বছর কোনো না কোনো রূপে টিকে ছিল এই কথিত পবিত্র ও মহান রোমান সাম্রাজ্য। বইপুস্তক, নথিপত্র, চলচ্চিত্র, ওয়েব সিরিজ, রিলস সহ টিপিক্যাল সব উৎস থেকে তো সবাই চিনেছে রোমান সাম্রাজ্যকে। আজ চলুন একটু ব্যতিক্রম ও অপ্রচলিত পথে নতুন করে চিনি এই মহান ও পবিত্র সাম্রাজ্যকে। তবে শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা বাটনটা টিপে রাখুন, কারণ এরকম অপ্রচলিত ইতিহাস আর দর্শনের ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি। তো চলুন শুরু করা যাক। রোমের জন্ম নিয়ে যে গল্পটা প্রচলিত সেটা আপনারা অনেকেই জানেন। দুই ভাই রোমুলাস আর রেমাস, নেকডের দুধ খেয়ে বড় হওয়া। তারপর রোমুলাস নিজের ভাই রেমাসকে খুন করে রোম শহর প্রতিষ্ঠা করা ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে। এই গল্পটা শুনতে একটা মিথ, একটা পুরাণ মনে হয়, তাই না? কিন্তু এখানেই প্রথম রহস্যটা লুকিয়ে আছে। একটু ভাবুন তো, পৃথিবীর প্রায় সব সভ্যতা নিজেদের জন্মকাহিনীকে মহিমান্বিত করে। দেবতার আশীর্বাদ, স্বর্গীয় আদেশ, মহান ত্যাগ, এসব দিয়ে সাজানো থাকে প্রতিটি সভ্যতার অরিজিন স্টোরি। কিন্তু রোম নিজের জন্মকাহিনী হিসেবে বেছে নিয়েছে একটি ভ্রাতৃহত্যা, একটি খুন। কেন? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এটা একটা সচেতন প্যাটার্ন? খেয়াল করুন, বাইবেলে মানবজাতির প্রথম খুনও একটি ভ্রাতৃহত্যা। কেইন তার ভাই আবেলকে খুন করে। আর রোমের ভিত্তিও একটি ভ্রাতৃহত্যা, রোমুলাস তার ভাই রেমাসকে খুন করে। দুটো আলাদা সভ্যতা, দুটো আলাদা ভূগোল, দুটো আলাদা সময়কাল, কিন্তু জন্মের গল্প একই আর্কিটাইপ। এটা কি শুধুই কাকতালীয় মিথ, নাকি এর পেছনে আরও গভীর কোনো সত্য লুকিয়ে আছে? কিন্তু আসল রহস্য এখানেই শেষ না, বরং এখান থেকেই শুরু। রোমুলাসের আগে একটা গল্প আছে যেটা অনেকেই জানেন না বা জানলেও গুরুত্ব দেননি। রোমানরা বিশ্বাস করত তাদের পূর্বপুরুষ হলেন ইনিয়াস, ট্রয় যুদ্ধের এক বীরযোদ্ধা। এখন প্রশ্ন হল, একটা পরাজিত, ধ্বংসপ্রাপ্ত শহরের উদ্বাস্তু থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য যখন গ্রিকরা ট্রয় ধ্বংস করে দিল, তখন ইনিয়াস পালিয়ে এসে ইতালির মাটিতে পা রাখেন। এবং সেখান থেকেই শুরু হয় রোমের বীজ বপন। এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের বুঝতে হবে রোমের আসল জিনিয়াস কোথায় ছিল। আর সেটা ছিল ক্ষমতার রূপান্তরে। রোমের প্রথম রূপ ছিল রাজতন্ত্র। রোমুলাস থেকে শুরু করে মোট ৭ জন রাজা শাসন করেছেন রোম। কিন্তু ৫০৯ খ্রিস্টপূর্বাব্দে এমন কিছু ঘটল যেটা সেই যুগে প্রায় অকল্পনীয়। রোমানরা তাদের শেষ রাজা টার্কুইনিয়াস সুপারবাসকে ক্ষমতাচ্যুত করে বলে দিল, আমাদের আর কোনো রাজা লাগবে না। কিন্তু এখানেই অপ্রচলিত প্রশ্নটা আসে। আমরা জানি রাজা টার্কুইনিয়াসের ছেলে লুক্রেশিয়া নামের এক সম্ভ্রান্ত নারীকে ধর্ষণ করেছিল। লুক্রেশিয়া লজ্জায় আত্মহত্যা করেন। আর এই ঘটনার পর লুসিয়াস ব্রুটাস জনগণকে সংগঠিত করে রাজতন্ত্র উৎখাত করেন। গল্পটা শুনতে অনেক হিরোইক শোনায়, তাই না? একজন বীর দুর্নীতিবাজ রাজাকে হটিয়ে দিলেন। কিন্তু একটু গভীরে যান। রাজতন্ত্র উৎখাতের পর কি সত্যিই জনগণের হাতে ক্ষমতা এসেছিল? একদমই না। রাজার জায়গায় এলো ২ জন কনসাল, যারা ছিল সবাই প্যাট্রিশিয়ান, মানে অভিজাত শ্রেণীর মানুষ। সেনেটে বসত কারা? প্যাট্রিশিয়ানরা। আইন বানাত কারা? প্যাট্রিশিয়ানরা। বিচার করত কারা? প্যাট্রিশিয়ানরা। তাহলে আসলে কি হলো? একজন অত্যাচারীর বদলে এলো একটি অত্যাচারী শ্রেণী। রাজার মুকুট সরিয়ে একটি অভিজাত ক্লাবের সাইনবোর্ড লাগানো হলো, যার নাম দেওয়া হলো প্রজাতন্ত্র। আর এটাই রোমের সবচেয়ে বিপজ্জনক ও চতুর কৌশল ছিল, ক্ষমতার নাম বদলানো, কিন্তু ক্ষমতার চরিত্র একই রাখা। মনে রাখবেন এই কথাটা, ক্ষমতা কখনো বিলুপ্ত হয় না, শুধু রূপ বদলায়। রোমের পুরো ইতিহাসটাই এই একটা লাইন দিয়ে ব্যাখ্যা করা যায়। প্রজাতন্ত্রের যুগে রোম যখন ভূমধ্যসাগরের প্রায় পুরোটাই দখল করে ফেলেছে, তখন একটা অদ্ভুত সমস্যা দেখা দিল।
যে জেনারেলরা যুদ্ধ জিতে ফিরে আসতেন তারা এত জনপ্রিয় ও শক্তিশালী হয়ে যেতেন যে সেনেট তাদের নিয়ন্ত্রণ করতে পারত না। মারিউস, সুলা, পম্পেই একের পর এক সামরিক নেতা সেনেটকে চ্যালেঞ্জ করতে থাকলেন। আর তারপর এলেন তিনি, গাইয়াস জুলিয়াস সিজার। সিজার যখন রুবিকন নদী পার করলেন তখন তিনি শুধু একটা নদীই পার করেননি, তিনি একটা সীমারেখা ভেঙে দিলেন যেটা রোমান আইনের সবচেয়ে পবিত্র রেখা ছিল। কোনো জেনারেল তার সেনাবাহিনী নিয়ে রোমে ঢুকতে পারবে না, এটা ছিল অলিখিত নিয়ম। সিজার সেই নিয়ম ভাঙলেন এবং বললেন, আলেয়া ইয়াকটা এস্ট, পাশা ছুড়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানেও একটা অমীমাংসিত রহস্য আছে। সিজারকে ইতিহাস কি হিসেবে মনে রেখেছে? একজন স্বৈরাচারী হিসেবে যাকে হত্যা করা হয়েছে গণতন্ত্র রক্ষার জন্য। কিন্তু সত্যিই কি তাই? সিজারকে যারা মেরেছিল, সেই ব্রুটাস, ক্যাসিয়াস, তারা কারা ছিলেন? সেনেটর, প্যাট্রিশিয়ান, অভিজাত শ্রেণী। সিজার কি করেছিলেন? তিনি সাধারণ মানুষদের জমি বিতরণ করতে চেয়েছিলেন। দরিদ্রদের জন্য শস্য বিতরণ প্রকল্প চালু করেছিলেন। প্রদেশের মানুষদের রোমান নাগরিকত্ব দিতে শুরু করেছিলেন। তাহলে আসলে কি হয়েছিল? গণতন্ত্র রক্ষা নাকি অভিজাতদের বিশেষ সুবিধা রক্ষা? আর সিজারের মৃত্যুর পর কি হল? তার পালিত পুত্র অক্টাভিয়ান, যিনি পরে অগাস্টাস নাম নেন, তিনি এমন একটা কাজ করলেন যেটা ইতিহাসের সবচেয়ে চতুর রাজনৈতিক চাল। তিনি নিজেকে কখনো রাজা বা সম্রাট বলেননি। তিনি বললেন, আমি শুধু প্রিন্সেপস, প্রথম নাগরিক। সেনেটকেও বহাল রাখলেন, নির্বাচনও হতো, সবকিছুই দেখতে গণতান্ত্রিক ছিল। কিন্তু আসল ক্ষমতা, সেটা ছিল একজনের হাতেই, অগাস্টাসের। এটা ছিল ইতিহাসের সবচেয়ে সফল রাজনৈতিক ইলিউশন, গণতন্ত্রের পোশাক পরিয়ে একনায়কতন্ত্র চালানো। আর জানেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি? এই কৌশল আজও চলছে। শুধু দেশ আর মুখ বদলেছে। এবার আসুন ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য রূপান্তরে। সেই রোম, যেটা খ্রিস্টানদের সিংহের খাবার বানাত কলোসিয়ামে, যেটা যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দিয়েছিল, যেটা ৩০০ বছর ধরে খ্রিস্টানদের উপর নির্মম নির্যাতন চালিয়েছিল, সেই একই রোম কিভাবে একদিন খ্রিস্ট বিশ্বের সবচেয়ে পবিত্র রাষ্ট্রে পরিণত হল? ৩১৩ খ্রিস্টাব্দ সম্রাট কনস্ট্যান্টিন মিলান ফরমান জারি করলেন, খ্রিস্টধর্ম এখন থেকে বৈধ। কিন্তু প্রশ্ন হল, কনস্ট্যান্টিন কি সত্যিই ধর্মান্তরিত হয়েছিলেন, নাকি এটা ছিল একটি রাজনৈতিক চাল? এটাই সেই অমীমাংসিত রহস্য যেটা নিয়ে ইতিহাসবিদরা আজও তর্ক করেন। দেখুন, কনস্ট্যান্টিনের সময়ে রোমান সাম্রাজ্য ভেঙে পড়ছিল। বিদ্রোহ, গৃহযুদ্ধ, অর্থনৈতিক সংকট। সাম্রাজ্যকে একত্রিত রাখার জন্য একটা শক্তিশালী আঠা দরকার ছিল। আর সেই আঠা হয়ে উঠল খ্রিস্টধর্ম। কারণ খ্রিস্টধর্মের কাছে যা ছিল, একটি সুসংগঠিত কাঠামো, একটি অনুগত জনগোষ্ঠী যারা শহীদ হতেও রাজি, আর একটি সার্বজনীন বার্তা যেটা জাতিবর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করতে পারে। রোম বুঝেছিল, এই ধর্মকে ধ্বংস করা যাচ্ছে না। ৩০০ বছর চেষ্টা করেও পারেনি। তাহলে তুমি যদি শত্রুকে পরাজিত করতে না পারো, তাহলে তাকে আলিঙ্গন করো। আর ঠিক এটাই করেছিল রোম। তারা খ্রিস্টধর্মকে গ্রহণ করেনি, তারা খ্রিস্টধর্মকে শোষণ করেছিল, ধর্মকে রাষ্ট্রের হাতিয়ার বানিয়েছিল। আর এভাবেই পৌত্তলিক রোম হয়ে উঠল পবিত্র রোমান সাম্রাজ্য। কিন্তু ভোল্তেয়ার, ফরাসি দার্শনিক, যথার্থেই বলেছিলেন, পবিত্র রোমান সাম্রাজ্য, এটা পবিত্র ছিল না, রোমানও ছিল না, আর সাম্রাজ্যও ছিল না। তিনটি শব্দের তিনটিই ছিল মিথ্যা। তো আজকে আমরা কি দেখলাম? দেখলাম রোমের জন্ম একটি খুনের উপর। তার প্রজাতন্ত্র আসলে ছিল অভিজাতদের ক্লাব। তার গণতন্ত্র ছিল একটি মুখোশ। আর তার পবিত্রতা ছিল একটি রাজনৈতিক কৌশল। ২২০০ বছর ধরে এই সাম্রাজ্য টিকে ছিল, কোনো রাজবংশের জোরে না, কোনো দেবতার আশীর্বাদে না, বরং এক অদ্ভুত ক্ষমতায়, রূপান্তরের ক্ষমতায়। যখন যে খোলস দরকার সেই খোলস পড়েছে, যখন রাজতন্ত্র কাজ করেনি, ফেলে দিয়েছে, যখন প্রজাতন্ত্র ভেঙে পড়েছে, সাম্রাজ্য বানিয়েছে, যখন পৌত্তলিক দেবতারা কাজে আসেনি, খ্রিস্টধর্ম গ্রহণ করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, রোম আজও মরেনি। আমাদের আইন ব্যবস্থায় রোম বেঁচে আছে, আমাদের সংসদীয় কাঠামো রোম বেঁচে আছে, আমাদের রাজনৈতিক শব্দকোষে সিনেট, রিপাবলিক, ডিক্টেটর, ভেটো, সবকিছুতে রোম বেঁচে আছে। রোম পতন হয়নি, রোম রূপান্তরিত হয়েছে। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি নতুন কিছু জানতে পেরে থাকেন, তাহলে একটা লাইক দিন, এটা আমাদের জন্য অনেক মানে রাখে। আর কমেন্টে বলুন, আপনার কি মনে হয়? রোমান সাম্রাজ্যের এই রূপান্তরের ক্ষমতা কি আজকের পৃথিবীতেও কোথাও দেখতে পাচ্ছেন? কোনো দেশে? কোনো ব্যবস্থায়? আমাদের পরের ভিডিওতে আমরা ঢুকব রোমান সাম্রাজ্যের পতনের রহস্যে। কিভাবে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ভেঙে পড়ল, নাকি সত্যিই ভেঙে পড়েছিল? সেই গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর ঘন্টা বাটন চাপুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।